হ্যালো স্টুডেন্ট, তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে চক্রবৃদ্ধি সুদের 3rd নাম্বার ক্লাস। আগের দুটো ক্লাসে কিন্তু দু রকমের অঙ্ক করানো হয়েছিল। সেই দুটো ক্লাস যদি কেউ না দেখে থাকো, ডিরেক্টলি এই ক্লাসটা দেখো, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো আগে ওই দুটো ক্লাসকে ভালো করে দেখে এসো, কনসেপ্টটাকে ভালো করে বোঝো, দেন এই ক্লাসে করানো অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, এবং সাথে সাথে তোমরা খাতা নিয়ে কিন্তু করেও নেবে, তাহলে কিন্তু করা হয়ে যাবে। তো দেখো, আজকে সময় নষ্ট না করে তাহলে অঙ্কটা শুরু করি। তো আগের ক্লাসে করানো হয়েছিল কি, যে 9 নাম্বার অবধি, আজকে করাচ্ছি 10 নাম্বার থেকে। তো 10 নাম্বারটা কি বলা আছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে। তাহলে এতক্ষণের অঙ্কগুলো কিন্তু শুধুমাত্র চক্রবৃদ্ধি নিয়েই হচ্ছিল। এইবার দেখো অঙ্কে বলা আছে কি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে। ইন জেনারেল এটা না খুব ভালো একটা এমসিকিউ, যে যদি সময়টা 1 বছর হয় তাহলে এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কি কোনো অন্তর থাকে। যদি এখানটায় বলা না থাকে যে চক্রবৃদ্ধি সুদটা কিছু মাস পর পর বাড়ছে বা কিছু মাস পর পর দেওয়া হচ্ছে, যদি নর্মালি বলা থাকে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এত %, সরল সুদের হার এত %, তাহলে তোমাদের কাছে এটা কোশ্চেন রইলো, বলো তো যে 1 বছর যদি সময়টা হয় তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স কত হবে। উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আমি ডিরেক্টলি অঙ্কে চলে যাচ্ছি। তো এইখানটায় বলা আছে কি 10 নাম্বার, তো বলা আছে যে আসল বলা আছে কত, 12,000 টাকা। তাহলে লিখে নি, আসল ইজ ইকুয়াল টু 12,000 টাকা, এত টাকা। তো কি বলা আছে, সুদের হার 7.5%, সুদের হার 7.5%, আর কি বলা আছে, সময় বলা আছে 2 বছর। তাহলে সময় টি সমান সমান 2 বছর। তাহলে এটাকে কি লেখা হয়, এটাকে বলা হয় কি আর, আর এটাকে বলা হয় কি পি। তাহলে এগুলো লিখে নি সাইনগুলো। তো এই হয়ে গেল। এবার কি আমরা দুটোরই ক্লাস করে নিয়েছি, সরল সুদও কি জানি, আবার চক্রবৃদ্ধি সুদও কি জানি। তাহলে আলাদা আলাদা করে দুটো হিসাব করি, তারপরে বিয়োগ করে দেব, তাহলে কি বেশি লিখতে হবে না। তাহলে ফার্স্টে করছি কি সরল সুদ। তাহলে সরল সুদ, তাহলে সরল সুদের ফর্মুলা কি জানি, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, পি আর টি বাই 100। তাহলে এখানটায় মানটা বসাই, তাহলে আই এর সমান সমান পি এর মান হচ্ছে 12,000 গুণন আর এর মান হচ্ছে 7.5, আর এটা হচ্ছে 2, নিচে হয়ে গেল 100, পয়েন্ট তুলে নাও, নিচে একটা 10 চলে এলো। এবার এটাকে কাটাকাটি করে সলভ করি, তাহলেই হয়ে যাবে। তো দেখো এখানটায় শূন্য শূন্য গুলো কেটে দিই, 1 2 3টে, 1 2 3টে, তার মানে দেখো সব শূন্য কেটে গেল, নিচে আর কিছু নেই এখানটায়, তাহলে আর ভাগ করার দরকার নেই। তাহলে গুণ করে দিই, এখানটায় কি 12, 75কে 2 দিয়ে গুণ করলে 150, তাহলে গুণ করে নাও, 0 5 12 60, হাতে থাকলো 6, 12 1 12 আর 6 18, তাহলে এত টাকা হয়ে গেল কি সরল সুদ। এবার আমরা ক্যালকুলেট করব কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ তো ডিরেক্ট ক্যালকুলেট করা যায় না, তাহলে আগে বের করবো কি সমল চক্রবৃদ্ধি। যদি কেউ এতক্ষণে ভালো করে চক্রবৃদ্ধি শিখে গেছো, তাহলে তোমরা কিন্তু এইবার ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদটা বের করতে পারো, যদি ভালো করে শিখে থাকো তবেই। শর্টকাট করতে গিয়ে ভুল যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে সমল চক্রবৃদ্ধি ফর্মুলা কি, p into 1 plus r by 100 to the power t। তাহলে মানগুলো বসাই, p এর মান 12,000 গুণন 1 plus r এর মান কত 7.5, নিচে 100, পাওয়ারে হচ্ছে 2। তাহলে এখানটা একটু কাটাকাটি যাবে, কাটাকাটিটা করে নি। প্রথমে কি পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে হয়ে গেল কত 0। তাহলে এখানটায় দেখো 1000কে নষ্ট করব না, কারণ কি আমার এটা পুরো প্রপার মান দরকার, পয়েন্টে মান দরকার। তো সেখানটায় যদি এই 5 দিয়ে কেটে দিই বা 25 দিয়ে কেটে দিই, তাহলে কিন্তু নিচে 40-এর মতন চলে আসবে। তারপর সেটা স্কোয়ার করতে হবে,
আবার কি সেই 40 স্কোয়ার দিয়ে কিন্তু এই পুরোটাকে ভাগ করতে হবে, সুতরাং ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। এখানটা আমরা সরাসরি লসাগু করছি। তাহলে গুণন লসাগু হয়ে গেল 1000, তাহলে 1000 যোগ 75 এটার হোল স্কোয়ার। তাহলে 12000 গুণন ওপরে 1075 গুণন 1075 আর নিচে 1000 গুণন 1000। এবার কটা শূন্য কাটা যাচ্ছে দেখে নি। এখানটা দেখো 3টে শূন্য আছে, তাহলে এখানেও 3টে শূন্য কেটে দিই। 3টে শূন্য কেটে গেল। এই শূন্যগুলো কাটছি না, অসুবিধা নেই, পয়েন্টে নিয়ে চলে আসব। তো এখানটায় কি এই 1075 আর 1075 গুণ করতে হবে। গুণ করে নি তাহলে 1075 গুণন 1075। 5 5 25 5 হাতে থাকলো 2, 7 5 35, 2 37 হাতে থাকলো 3, 3 বসে গেল 5। গুণন 7 দিয়ে গুণ করি, 7 5 35 হাতে থাকলো 3, 7 7 49, 3 52 হাতে থাকলো 2, 2 বসে 5 হাতে বসে গেল আর কি 7। গুণন 0 দিয়ে গুণ করলে তো শূন্যই হবে, আর কি 1 দিয়ে গুণ করলে 1075। তাহলে কি হয়ে গেল 5, 7 আর 5 যোগ করলে 12 হাতে থাকলো 1, 3 1 4, 5 6, 5 5 5 মানে 15 হাতে থাকলো 1, 7 7 14, 1 15 হাতে থাকলো 1 1। কিন্তু এখানটায় কি আবার 12 দিয়ে গুণ করতে হতো, করেই নি গুণটা একবারে। তাহলে গুণন 12, 2 দিয়ে গুণ করলে 5 2 10 হাতে থাকে 1, 4 1 5, 12 হাতে থাকলো 1, 10 11 হাতে থাকলো 1, 10 11 হাতে থাকলো 1, 2 1 2 1 3 2 গুণন 1 দিয়ে, তাহলে 5 2 6 5 5 1 1। তাহলে হয়ে গেল কি 0 0 হাতে থাকলো 1 5 7 6 8 3 1। তাহলে কি লিখে নিচ্ছি কত, 1 3 8 6 7 5, 1 3 8 6 7 5 0 0। তাহলে লিখে নি, নিচে ছিল কত 1000, তাহলে একটা দুটো শূন্য কেটে গেল, আর একটা কিন্তু শূন্য কাটেনি, পয়েন্টে লিখে দিই অ্যান্সারটাকে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত 1386575। তাহলে পয়েন্টটা হয়ে গেল এখানটায় এত টাকা। এটা কি পাওয়া গেল, এটা পাওয়া গেল কিন্তু সময় চক্রবৃদ্ধি। এরপরে আমি চক্রবৃদ্ধি সুদটা ক্যালকুলেট করব। তাহলে বের করে নি, এখানটায় এটা মুছে দিচ্ছি। অতএব এখানটায় করছি চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত হয়ে যাবে, সময় চক্রবৃদ্ধি মানে 13867.5 এত মাইনাস 12,000 000। তাহলে বিয়োগ করে দাও, তাহলে 0.5 3টে শূন্য, তাহলে 8 6 7 আর এখানে 1। তাহলে এত টাকা হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদ। কিন্তু অ্যান্সারটা কি চেয়েছিল, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরোলো এত টাকা, আর সরল সুদ বেরিয়েছিল কিন্তু 1800 টাকা। তো এবার অন্তরটা বের করতে হবে। তাহলে লিখে নিই, চক্রবৃদ্ধি সুদটা দেখো বড়, তাহলে চক্রবৃদ্ধি সুদ সুদ ও সরল সুদের অন্তর কত হয়ে যাবে, তাহলে 1867.5 মাইনাস 1800, তাহলে হয়ে গেল কত 67.5 টাকা। তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার। মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে কি 67.5 টাকা। এটাই কিন্তু অ্যান্সার। এত বড় করে কিন্তু অঙ্কটা করতে হবে। অঙ্কটা শুধু ক্যালকুলেশনই বড়, আর কিন্তু ফর্মুলা জাস্ট আগের চ্যাপ্টারের ফর্মুলা আর এই চ্যাপ্টারের ফর্মুলা। আর যদি কারো সরল সুদ বুঝতে অসুবিধা হয়, সরল সুদের কিন্তু ডিটেইলে ক্লাস করানো আছে, ক্লাসটা একবার দেখে নাও। আশা করি ক্লাসটা দেখার পরে আর সরল সুদ নিয়ে কোনো প্রবলেম হবে না। 11 নাম্বারটায় দেখো কি বলা আছে, 10,000 টাকার
বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। তার মানে আগের অঙ্কের মতোই অঙ্কটা, চলো একবার করে নি, তোমাদের রিভিশন হয়ে যাবে। তাহলে কি আসল বলা আছে কত, তাহলে আসল পি সমান সমান দেওয়া আছে কি 10,000 টাকা, তাহলে এত টাকা। আর কি দেওয়া আছে, সুদের হার বলা আছে 5%, তাহলে সুদের হার আর ইজ ইকুয়াল টু 5%। আর কি দেওয়া আছে, সময় বলা আছে 3 বছর। তাহলে এই কন্ডিশনে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হবে সেটা জানতে চাইছে। তাহলে লিখে নিই এখানটায় সময়, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে কি আগেরটার মতোই সেম ভাবে করব, একবার সরল সুদ বের করব আর একবার চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে সরল সুদ তো খুব ইজি, তাহলে সরল সুদ, তাহলে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু আমরা জানি যে I ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তো মানগুলো বসাই, দেখো এখানে হাজারে আছে মানে 10,000, খুব ইজি ক্যালকুলেশন, 5 গুণন 3, নিচে হয়ে গেল কি 100, তাই 0 0 0 0 কেটে দিই, তাহলে কত 3 5 15, 15 গুণন 100, তাহলে হয়ে গেল কি 1,500 টাকা। তাহলে সরল সুদের পরিমাণ 1,500 টাকা। একই রকম ভাবে ফার্স্টে সমূল চক্রবৃদ্ধি বের করব, দেন চক্রবৃদ্ধি বের করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, মান বসাই, তাহলে 10,000, এখানে 1 প্লাস আর এর মান 5 আর নিচে হচ্ছে 100 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এখানটায় কি 5 দিয়ে 100কে কাটি, নিচে চলে আসবে 20, তো 20 দিয়ে আশা করি ভাগ হয়ে যাবে, তাহলে কাটলাম, এখানে গেল 20, এখানে হলো 1, তাহলে 10,000 গুণন 20 যদি লসাগু হয় তাহলে উপরে কত হয়েছে 20 যোগ 1 মানে 21, তার আবার কিউব, তার মানে 3 বার আছে 21, এখানে আছে 20 গুণন 20, তো দেখি ভাগ হয় কিনা, 0 0 0 0 0 0, তাহলে দেখো ভাগ কিন্তু হচ্ছে না, একটা জাস্ট 2 কাটবে মানে 5, তার মানে আমাকে গুণও করতে হবে, আবার এই 2 আর 2 4 দিয়ে ভাগও করতে হবে, এই জন্য কিন্তু আমি কাটাটা পছন্দ করি না। তো যাই হোক, কেটে যখন ফেলেছি আর তো কিছু করার নেই, তাহলে 21 কে 21 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 1 21 গুণন 2 4, তাহলে হয়ে গেল 1 4 4, আবার এটাকে 21 দিয়ে গুণ করি, তাহলে 1 4 4, এই 2 দিয়ে গুণ করলে 2 8 8, তাহলে হয়ে গেল কি 1 6 12 2 হাতে থাকলে 1 9, আবার কি করবো এটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 অক্ষে 5, 6 5 30, হাতে থাকলো 3, 5 দুগুণ 10, 3 13, হাতে থাকলো 1 45 46, শেষ হয়নি, আবার 2 2ও আছে, 4 আছে, তারপরে 4 দিয়ে ভাগও করতে হবে, ভাগ করে দিই তাহলে 4 দিয়ে, তাহলে 1 4 6 1 4 2 3 নামলো 5, তারপরে কত 20, তাহলে এখানে 3 3 এর পরে 0 নামছে 7, পাশে লিখছি এখানটায়, হ্যাঁ, তাহলে 28, বিয়োগ করলে হয়ে যাবে 2, তারপরে 5, এটা আসবে 6 24, 1 মানে পয়েন্ট নিয়ে 2, তাহলে 0 8 2 5, তাহলে হয়ে যাবে 5, তাহলে কত হয়ে গেল দেখো 1157.6.2 টাকা। আর এখানটায় যদি আমি ভাগটা না করতাম তাহলে কি হতো, উপরে 105 হতো, 105 কে জাস্ট 3 বার গুণ করে দিতাম, তারপরে নিচে 100 এর কিউব আসতো, দশমিক বসিয়ে দিতাম, আমার কিন্তু এই ভাগটা এক্সট্রা করে আর করতে হতো না। তো যাই হোক, তারপরে দেখি কি হয়। তো এইবার সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে গেছে, এবার দরকার কি চক্রবৃদ্ধি সুদ কতটা হলো, তাহলে লিখে নি, তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে কত 1
11576.2, এখানে একটা 5 মিসিং হয়ে গেছে, 525 মাইনাস 10000, তাহলে হয়ে গেল কত 1576.25 এত টাকা। এটা হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদ। কিন্তু চেয়েছিল কি যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত সেটা চেয়েছিল। তাহলে কি বের করে নি, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা দেখলাম কি বড় হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা পার্থক্য। তাহলে কি হয়ে যাবে, সরল সুদ কত ছিল, চক্রবৃদ্ধি সুদ কত ছিল 1576.25 বিয়োগ 1500, তাহলে বিয়োগ করে নি, তাহলে 76.25 এত টাকা। তাহলে এটাই হয়ে গেল কিন্তু অ্যান্সার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে এত। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কিন্তু সরল সুদের থেকে বেশি হয়। তো যদি কোশ্চেন আসে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কখন সমান হবে, তাহলে সেটার অ্যান্সার কি হয়ে যাবে 1 বছর। কারণ দেখো এখানে PTR টু দি পাওয়ার যদি 1 বসাও তাহলে গুণ করলে কিন্তু ওই P প্লাস RT/100টাই আসে। তাহলে 1 বছরের সময় যদি নেওয়া হয়, 1 বছরের সময় কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হয়। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত। মানে আগে যে অঙ্কটা করলাম ঠিক তার উল্টোটা। আগের অঙ্কে চেয়েছিল কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত, এখানটা তোমাকে বলে দিয়েছে অন্তরটা কত। এবার তোমার কাছে জানতে চাইছে কি আসলের পরিমাণটা কত। তাহলে ধরে নি একই রকম ভাবে, ধরি আসল P টাকা, তাহলে ধরি আসল ইজ ইকুয়াল টু P টাকা, আর বাদ বাকি সব দেওয়া আছে। সময় বলা আছে কত, সময় বলা আছে 2 বছর, আর সুদের হার বলা আছে কত, সুদের হার আর বলা আছে কত 9%। কি বলা আছে এখানটায় কন্ডিশন যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে লিখে নি চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইজ ইকুয়াল টু কত বলা আছে 129.60। এইবার দেখো এতক্ষণে কিন্তু তোমরা একটু চক্রবৃদ্ধি সুদ শিখে গেছো। এইবার এতক্ষণ কি বলছিলাম, সমল চক্রবৃদ্ধি বের করো, দেন চক্রবৃদ্ধি বের করো। এইবার যেহেতু তোমরা অনেকটা শিখে গেছো, এটা যেহেতু চলছে 12 নম্বর অঙ্ক, তো এই অঙ্ক থেকে কিন্তু আমি ডিরেক্টলি চক্রবৃদ্ধি সুদ করানো শেখাচ্ছি। তো চক্রবৃদ্ধি সুদ মানে আমরা কি জানতাম, সমল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে এখানে ফর্মুলাটা বসাই, তাহলে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার T মাইনাস P, এটা হয়ে গেল কত চক্রবৃদ্ধি সুদ, মাইনাস সরল সুদের ফর্মুলা কি PRT/100 টু দি পাওয়ার, এর পাওয়ারে কিছু নেই 100, 129.60। তাহলে এখানে আর T এর মান বসাবো, পিটাকে এখানে ক্যালকুলেট করব, তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে এখানটায়। তো এখানটায় কি P এর মতন P থাক, পিটাকে দেখো কমন নিয়ে নি, তাহলে এখানে 1 প্লাস আর এর মান কত 9/100 তার স্কোয়ার, পি যেহেতু কমন নিয়েছি এখানে -1 মাইনাস, এখানে পি থাক, আর এর মান 9, টি 2/100। তো আর এখানটায় 12960 দশমিক তুলে দিই, নিচে হয়ে যাবে 100, 0 0 কাটলো। এই জিনিসটাই বড়, এটা ক্যালকুলেট করে নিলেই কিন্তু অঙ্ক শেষ। এখানে কাটাকাটি তো যাচ্ছেও না, আর কাটাকাটি করবো না, কারণ আমরা দেখলাম কি আগের অঙ্কে কাটাকাটি করে অঙ্কটা কিন্তু লেন্দি হলো। তাহলে এখানটায় লসাগু করে নি 100, তাহলে 100 যোগ 9, তার মানে হয়ে যাবে কত 109। 109 এর হোল স্কোয়ার মাইনাস 1, এখানে 18 P/100
100 সমান সমান 1296.10 বাই 10। তো এখানে 109 স্কোয়ার করি আগে, তাহলে 109 গুণন 109, তাহলে 9 9 81, 9 একে 9, 0 0 0, 1 দিয়ে গুণ করো 109, তাহলে হয়ে গেল কি 1 8 8 1 1। তাহলে হয়ে গেল কি এখানটায় পি থাকলো, এখানটায় হয়ে গেল 1 1 8 8 1, নিচে হয়ে গেল 1 0 0 0 0 বিয়োগ 1, আর এখানে 18 পি বাই 100, আর এখানটায় 1296/10। তাহলে এখানটায় কি একবারে করি, এইটুকুনি পুরোটা লসাগু হয়ে যাচ্ছে কত 10,000। তাহলে 10,000-এ এখানে কি পি, যেহেতু কমন এখানটায় 11881 বিয়োগ 1000, আর এখানটা মাইনাস 18 পি বাই 100, আর এইদিকে 1296/10। ক্যালকুলেশনটা তাহলে এখানটায় করে নি। তাহলে দেখো এখানটায় 11881 থেকে যদি 10,000 বিয়োগ করা যায়, তাহলে কি পড়ে থাকছে এখানে 1881 পি ভাগ 10,000, আর মাইনাস 18 পি বাই 100, আর এইদিকে 1296/10। তাহলে লসাগু করে নি এখানটায়, তাহলে বড়টাই লসাগু হয়ে যাবে, মানে 10,000। তাহলে 1881 পি বিয়োগ, এখানে 100 দিয়ে ভাগ করলে কি 100ই পড়ে থাকে, তাহলে 1800-কে 100 দিয়ে গুণ করব, পি সমান সমান 1296 ভাগ 10, বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল কি 81 পি, আর এখানটা 1 2 3 4, আর এখানে 1296/10। তাহলে পি ক্যালকুলেট করব, তাহলে পি ইজ ইকুয়াল টু 1296 বিয়োগ 10,000 নিচে 10 গুণন 81। তাহলে এবার দেখো কি কাটাকাটি যাচ্ছে, প্রথমে তো 0 টাকা কাটি, 0 0 কাটলো। এবার এটাকে 9 দিয়ে ভাগ যায় কিনা দেখি, 9 একে 9, হাতে থাকলো 3, এখানে 39, 4 দিয়ে যাবে 36, 4, তাহলে দেখো 9 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে 9 9 দিয়ে ভাগ করলে 1, হাতে থাকলো 3, তাহলে 39, 36, আবার 3 থাকলো 36, 4, আবার দেখো 9 দিয়ে কাটছে, 9 একে 9, 5 থাকলো পরে 54, 6 9 54। তাহলে কি হয়ে গেল, পি ইজ ইকুয়াল টু 16000। তার মানে 16,000 টাকার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স হচ্ছে 129.60। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। 13 নম্বর অঙ্কটায় দেখো কি বলা আছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তাহলে ওই টাকার পরিমাণ কত। তাহলে আগের অঙ্কটার মতোই অঙ্ক, তাহলে করে নিয়ে এটা তোমাদের একবার রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে কি কি দেওয়া আছে, অঙ্কটা কিন্তু তুলনামূলক সোজা। কেন বলো তো, কারণ এখানটায় সুদের হারটা দেওয়া আছে 10%, তো 0 0 কেটে দিতে পারবো। লিখে নি তাহলে আগে, তাহলে ধরি আসল পি টাকা, তাহলে ধরি আসল পি টাকা, কি দেওয়া আছে সুদের হার, তাহলে সুদের হার আর সমান সমান 10%, আর সময় সময় দেওয়া আছে কত, বলা আছে কি টি ইজ ইকুয়াল টু 3 বছর। আর কি বলা আছে, যে এখানটায় বলা আছে কি যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 930 টাকা। তাহলে লিখে নি এটা, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইজ ইকুয়াল টু বলা আছে কত 930 টাকা। তাহলে এখানটা এটাকে ক্যালকুলেট করব আগের অঙ্কের মতন, সেখান থেকে পি এর মানটা বের করব। তাহলে মানগুলো বসাই ফার্স্টে,
তো দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি আমরা আগের অঙ্ক থেকে কোথা শুরু করেছি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এটাকে টোটালটা হয়ে গেল কি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। আর সরল সুদ তো খুব ইজি, সরল সুদ কি পি আর টি বাই 100, আর এটা কত দেওয়া আছে 930। তাহলে দেখো এবার কি করব, পি এর মান তো জানা নেই, আর টি এর মানগুলো বসিয়ে দিই। তাহলে পিটা পি এর মতোই থাক, 1 প্লাস আর বলতে কি 10 বাই 100 তার কিউব মাইনাস পি, এখানেও সেম, পি আর হচ্ছে 10, টি হচ্ছে 3 বাই 100, এখানে কি 930। ক্যালকুলেট করি, পি থাক, এবার আর কমন নিচ্ছি না, 0 0 কাটলো, 0 0 কাটলো, আর তো কিছু কাটছে না, তাহলে এখানে 10 লসাগু হয়ে গেল, 10 যোগ 1, তাহলে এই টোটালটার কিউব মাইনাস পি, আর এখানটা হয়ে গেল কি 3p বাই 10 ইজ ইকুয়াল টু 930। তাহলে এখানটায় কি পি, এখানে হয়ে গেল কি 11 বাই 10, তাহলে 11 কিউব বাই 10 কিউব মাইনাস পি মাইনাস 3p বাই 10 ইজ ইকুয়াল টু 930। আমরা দেখো 11 কিউব কিন্তু আগের ক্লাস, 11 কিউবটা তাহলে কত হয় দেখে নি, তাহলে 11 গুণন 11 করলে আমরা কত জানি 121 হয়, সেটাকে আবার 11 দিয়ে গুণ করছি, তাহলে 1 2 1 আবার 1 2 1, তাহলে 1 3 3 1, তাহলে 11 কিউব হয়ে গেল কত 1 3 3 1 পি বাই 1 0 0 0 মাইনাস পি মাইনাস 3p বাই 10 ইজ ইকুয়াল টু 930। তাহলে বাদ বাকি ক্যালকুলেশনটা এখানটায় করছি। তো দেখো এরপরে কি করছি, লসাগু করে নি। এরপরে কি লসাগু, তাহলে 10, এরপরে তাহলে কি করব, এরপরে লসাগু করে নি। তাহলে এখানটায় কত হয়ে যাবে, লসাগু নিলে নিচে কি যেহেতু 1000 আছে তাহলে 1000ই হয়ে যাবে, তাহলে এখানটা একটু ভালোভাবে করতে হবে। তাহলে 1000 থাকলো, তাহলে এখানটায় 1331 পি মাইনাস পি এর নিচে তো কিছু ছিল না, মানে 1 ছিল, তাহলে 1 দিয়ে 1000কে ভাগ করলে কি 1000ই হয়ে যাবে, তাহলে এই 1000টা পি এর সাথে গুণ হচ্ছে, তাহলে 1000 পি মাইনাস এখানে কি 10 ছিল, তারপরে এটা দিয়ে ভাগ যদি করো তাহলে হয়ে যাবে কি 100, তাহলে 3 দিয়ে 100কে গুণ করলে 300 পি ইজ ইকুয়াল টু 930। তাহলে একটা একটা করে করি, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করে দিলে 331 পি, পরেরটাকে লিখি 300 পি, নিচে থাকলো কি 1000, আর এদিকে 930 বিয়োগ করে নাও, 331 থেকে 300 বিয়োগ করলে হয়ে যায় কি 31 পি, আর নিচে 1000 ইজ ইকুয়াল টু 930 হয়ে গেল। এবার পি এর মান দরকার, তাহলে পি সমান সমান 930 গুণন, এইদিকে কি 1000টা ভাগ ছিল, এই সাইডে এসে গুণ, আর 31টা এখানে গুণ ছিল, তাহলে এই দিকে এসে ভাগ। তাহলে দেখো 31 এর সাথে যদি 3 গুণ করা হয়, 31 গুণন 3, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, তাহলে কাটাকাটি করলে কি হয়ে যাবে 3 হয়ে যাবে, তাহলে 3 0, তাহলে উত্তরটা কত হয়ে যাবে 30 গুণন 1000, তার মানে হয়ে গেল কি 30,000। তাহলে 30,000 টাকার বলা আছে কি যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স হচ্ছে 930 টাকা। তো দেখো আজকের ক্লাসে কিন্তু 4টে অঙ্ক করা হলো, যেহেতু চক্রবৃদ্ধির অঙ্কগুলো একটু বড়, এখানে ক্যালকুলেশনটা একটু বেশি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে বড় বড়, সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে অঙ্ক করাচ্ছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং তোমরা বোর না হয়ে যাও। ভালোভাবে অঙ্কগুলো বুঝে করো, পরীক্ষায় কিন্তু আসার হাই চান্স।
যেহেতু তোমাদের ফার্স্ট সামেটিভ খুব তাড়াতাড়ি এপ্রিল মাসে, তো এখন থেকে কিন্তু ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। আর মাধ্যমিকও কিন্তু দেখতে দেখতে চলে আসলো, মানে এর আগে আমরা ক্যালকুলেট করছিলাম কি 1 বছর ছিল, কিন্তু এখন কিন্তু আর 1 বছর নেই, অলরেডি ফেব্রুয়ারি মাস চলে গেছে, তার মানে আমাদের হাতে কিন্তু আর 11 মাস আছে। আজকের থেকে কিন্তু মাধ্যমিকের জন্য ভালো করে প্রিপারেশন শুরু করো। তো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, পরের চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।